আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে, প্রথম হচ্ছে ভূমিরূপ, এরপর হচ্ছে নদী, ওকে, আর হচ্ছে শিলা ও মাটি, ঠিক আছে। এরপর রয়েছে আফ্রিকা মহাদেশ। তো এই 4টি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। এবার দেখো কী ধরনের তোমাদের প্রশ্ন দেওয়া হয় পরীক্ষায়, সেগুলো দেখে নাও। প্রথমে সাধারণত 10টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে। 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এই প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এরপর 10টি SAQ প্রশ্ন থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে বা তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে 10টা। নেক্সট 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া থাকবে এখানে, ঠিক আছে। এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে। আর 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরকম প্যাটার্নে তোমাদের 50 নম্বরের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তো দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। পরের দাগে গ্রস্ত উপত্যকা ভঙ্গির স্তূপ না আগ্নেয় পর্বতে দেখা যায়? তো গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। পরের দাগে দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হলো প্রেইরি, পম্পাস না নীল নদের সমভূমি? তো দক্ষিণ আমেরিকার সমভূমির নাম হচ্ছে পম্পাস সমভূমি। পরের দাগে হচ্ছে একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব, আমুদরিয়া না লুনি? এখানে উত্তর লিখবে দানিউব হচ্ছে একটি আন্তর্জাতিক নদী। ঘোড়ার দেখা হচ্ছে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত? তো ভারতের আরাবল্লী হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। উমর দাগের সুদানের রাজধানী হলো খার্তুম, আসওয়ান না কায়রো? তো সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। পরের দেখা হচ্ছে সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে বলা হয় ওয়াদি, হামাদানা আর্গ? সাহারা মরুভূমির শুকনো নদীখাতগুলিকে বলা হয় ওয়াদি। এরপর 6এর দেখা হচ্ছে প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে, মধ্য গতিতে না নিম্ন গতিতে? তো প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। বরিগজক দেখা হচ্ছে প্রদত্ত কোনটি আগ্নেয় শিলা নয়? ব্যাসল্ট, গ্রানাইট না চুনাপাথর? তো কোনটি আগ্নেয় শিলা নয়? এটা হচ্ছে চুনাপাথর আগ্নেয় শিলা নয়। ঝয়ের দেখা হচ্ছে মরুভূমির উটের দলকে বলে ক্যারাভ্যান, খামসিন না হারমাট্টান? তো মরুভূমির উটের দলকে বলা হয় কি? ক্যারাভ্যান। এরপর ইংরেজ দাগের প্রশ্ন, বাওবাব গাছ দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে? দেখেন উত্তর হচ্ছে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। তো দেখো এই সব প্রশ্ন এবং উত্তর যদি PDF ফাইল তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে তোমরা এই সমস্ত সাবজেক্টের বা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের PDF ফাইলগুলো পাবে এবং তার সঙ্গে ভিডিওগুলো দেওয়া থাকবে। সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও এবং PDF দেওয়া থাকবে। পাশাপাশি PDFগুলো তোমরা চাইলে নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। 2 নম্বর দাগে দেখো দেওয়া আছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও কিন্তু তোমাদের 10টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 10 থেকে 10 নম্বর। 2 নম্বর কতে দেওয়া আছে নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি? তো নদীর মধ্যগতিতে প্রধান কাজ হচ্ছে বহন ও সঞ্চয়। 6 দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর অবস্থিত। 6 দাগে ভারতের সাতপুরা কি জাতীয় পর্বত? তো ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। 6 দাগে এমন একটি নদীর নাম করো যার মোহনায় কোনো বদ্বীপ নেই? তো উত্তর লিখবে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। উমর দাগে মার্বেল কোন জাতীয় শিলা? তো মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। এরপর খামসিন কাকে বলে? সাহারা মরুভূমি থেকে গরমকালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলে। 6 দাগে ভেল্ট বলতে কি বোঝেন? আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলা হয়। বরিগজ দাগে হচ্ছে প্রতিমা তৈরিতে কোন জাতীয় মাটি ব্যবহৃত হয়? তো প্রতিমা তৈরিতে পলি মাটি ব্যবহার করা হয়। 6 দাগে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম ড্যাশ? তো পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম হচ্ছে গ্রেট রিফার্ট ভ্যালি। এরপর লোয়েস সমভূমি ড্যাশ দ্বারা গঠিত? তো লোয়েস সমভূমি বালিকণা দ্বারা গঠিত। নেক্সট হচ্ছে 6 দাগে সত্য বা মিথ্যা লেখো। মাটিতে 45% খনিজ পদার্থ আছে। তো মাটিতে এটা সত্য না মিথ্যা লিখতে হবে। তো এটা মাটিতে 45% খনিজ পদার্থ আছে, এটা সত্য লিখবে, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 4 দুগুণ 8 নম্বর এখানে দেওয়া হয়েছে। কয়ের দাগে সব নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না কেন?
তো দেখো উত্তর লিখবে নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজ বেশি হয়। নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত বালি, পলি, নুড়ি, বালি ইত্যাদি বয়ে এসে মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করে। ঠিক আছে, অনেক নদীতে নিম্ন গতি দেখা যায় না বা নদী দ্বারা বাহিত শিলাখণ্ডের পরিমাণও খুব বেশি হয় না। নদীতে জলের স্রোত খুব বেশি থাকলেও নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। পরের দেখা হচ্ছে নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম লেখো। তো নীল নদের নিম্ন অববাহিকায় গড়ে ওঠা 3টি শহরের নাম হচ্ছে কায়রো, আলেকজান্দ্রিয়া, খার্তুম, এইগুলো। গয়ের দাগে পর্বত বেষ্টিত মালভূমি বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। তো ভূ আন্দোলনের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বত শ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো চাপের ফলে কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পর্বত বেষ্টিত থাকায় এই জাতীয় মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। যেমন হচ্ছে তিব্বত মালভূমি, ইরানের মালভূমি প্রভৃতি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে রেগোলিথ কি। তো আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণ বিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির উপর এক শিথিল কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে, যাকে বলে রেগোলিথ বা ভূ আস্তরণ। এই রেগোলিথকেই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা বা মৃত্তিকা উপাদানের কাঁচামাল বলা হয়। ওকে, নম্বর দেখা হচ্ছে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা উল্লেখ করো। তো আফ্রিকা মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর, এরপর পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থান করছে। তো এই হচ্ছে আফ্রিকা মহাদেশের চতুর্সীমা। এরপর চয়ের দিকে কঙ্গো নদীর অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে কেন। তো নিরক্ষরেখার আশপাশে দেখা যায় কঙ্গো নদী অববাহিকা, যেখানে পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি। সারা বছর তীব্র উষ্ণতা ও বৃষ্টি বেশি হওয়ায় কঙ্গো নদী অববাহিকায় ঘন বনভূমির সৃষ্টি হয়েছে। পরের দেখা হচ্ছে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখন। তো পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর এই শিলা কোমল ও নরম, তাই সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 2 নম্বর এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। 4 নম্বর দেখে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 3 নম্বর করে 3, 4, 12 নম্বর দেওয়া আছে। পরের দেখে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। তো প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় প্রভৃতি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশের আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের দেখা হচ্ছে চিত্র সহ অশ্বক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টির পদ্ধতি আলোচনা করেন। তো অশ্বক্ষুর আকৃতির হ্রদ আমরা এরকম পয়েন্ট করে লিখলাম। তো নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। ঠিক আছে, এবং এটার যে চিত্র সেটা তোমরা কিন্তু এইভাবে আঁকবে। প্রথমে নদীটা এরকম ধারা চলতে ঠিক আছে, চলতে এখানে বাঁকটা বেশি হয়েছে, এখানে আরও বেশি হয়েছে এবং এখানে দেখো এই বাঁকটা কিন্তু ছেড়ে গেছে এবং নদীটা আবার কিন্তু সোজাভাবে চলতে শুরু করছে এবং এই যে অংশটা এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ। বয়ের দেখে সাহারা মরুভূমির ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। তো সাহারা মরু অঞ্চলের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়। ভূপ্রকৃতির দিক থেকে এটি একটি মালভূমি। সাহারায় বেশ কয়েকটি উচ্চভূমি দেখা যায়। তাদের মধ্যে প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহামার ও টিবেস্টি মালভূমি প্রধান। কান্ডারা, সিওয়া, এরপর হচ্ছে এই অঞ্চলের উল্লেখযোগ্য নিচু স্থান। এই অঞ্চলে অর্ধচন্দ্রাকৃতি এবং তির্যক বালিয়াড়ি দেখা যায়। এখানে বালির স্তূপ জড়ো হয়ে যে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাকে আর্ঘ বলে। প্রস্তরময় মরু অঞ্চলকে হামাদা বলে। পাথর, নুড়ি ও বালিপূর্ণ ভূমিকে বলে রেগ। সাহারার বেশিরভাগ নদীগুলি শুকনো। এই শুকনো নদীর খাতগুলিকে বলা হয় ওয়াদি। এই অঞ্চলে মাঝে মাঝে জলের হ্রদ ও মরুদ্যান দেখা যায়। ভয়ের দাগে টিকা লিখতে হবে প্লাবনভূমি সম্পর্কে। তো নিম্ন প্রবাহে নদীর মধ্যে পলি, বালি, কাঁকড় জমে নদী অগভীর হয়ে যায়,
ফলে বর্ষায় অতিরিক্ত জল দোকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয় এবং বন্যার সময় নদী তার দুধারে বিস্তীর্ণ জমিতে পলি সঞ্চিত করে এবং উর্বর প্লাবনভূমির সৃষ্টি করে। চীনের হোয়াংহো নদীর নিম্ন গতিতে এইরূপ প্লাবনভূমি দেখা যায়। 15 দাগে আফ্রিকার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। তো দেখো, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডুমুর, কোয়ার্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। নেক্সট 5 নম্বর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। পরের দাগে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করুন। তো 1 নম্বর হচ্ছে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা শিলার প্রকৃতির উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে জলবায়ু। মাটির তৈরিতে এক বিশেষ ভূমিকা নেয় জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল জলবায়ুতে মাটি তাড়াতাড়ি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে। তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। 3 নম্বর ভূপ্রকৃতি। মাটির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি সেভাবে তৈরি হয় না, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। 4 নম্বর হচ্ছে জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু কেঁচো, পিঁপড়ে, সূচো, সাপ প্রভৃতি প্রাণীরা মাটিকে আলগা করার ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। 5 নম্বর হচ্ছে সময়। মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় মাটি তৈরি হতে। তো এগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে জনজীবনের উপর পার্বত্য অঞ্চলের প্রভাব আলোচনা করো। তো জনজীবনে পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি হচ্ছে: 1 নম্বর পার্বত্য অঞ্চলের ভূমি বন্ধুর, জলবায়ু শীতল আর মাটি অনুর্বর, তাই সেখানকার মানুষের চাষবাস করার সুযোগ কম। সামান্য পরিমাণে কৃষিকাজ, পশুপালন আর কাঠ সংগ্রহ করা সেখানকার মানুষের প্রধান উপজীবিকা। 2 নম্বর হচ্ছে বন্ধুর স্থলপথে যাতায়াত করা ও খরস্রোতা নদীর জলপথে পরিবহন করা অসুবিধাজনক বলে মালপত্র আদান প্রদান করা, ব্যবসা বাণিজ্য করা ও শিল্প গড়ে তোলা সহজ নয়। 3 নম্বর হচ্ছে জীবিকার অভাবের জন্য পার্বত্য অঞ্চলের লোক বসতি খুবই কম। 4 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও সাহসী হয়। 5 নম্বর পর্বতের মনোরম পরিবেশে স্বাস্থ্য নিবাস গড়ে ওঠে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মানব জীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব। গয়ের দাগে হচ্ছে নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। তো নদীর নিম্ন প্রবাহে সৃষ্টি হওয়া ভূমিরূপগুলি হলো প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, নদীর চর, অশ্বক্ষুর আকৃতির হ্রদ। নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ, তাই এই অংশে কোথাও নদীর দুপাশে বিস্তৃত প্লাবনভূমি, সুউচ্চ স্বাভাবিক বাঁধ, বড় বড় নদীর চর এবং স্থান বিশেষে অশ্বক্ষুর আকৃতির হ্রদ সৃষ্টি হয়। ঘোড়ার দাগে হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। তো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হচ্ছে: 1 নম্বর জলসেচের প্রসার। নদীর নিম্ন ও উচ্চ অববাহিকার অধিক পরিমাণ কৃষি জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর উপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। এর ফলে কৃষি জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় বলে উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্য থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষায় অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। তো এগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন। এরকম বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়ে থাকে, যা উক্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। ওকে। 5 নম্বর মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য
কার্যের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। তো এগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে তোমরা এর ভিডিও এবং পিডিএফগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার এগুলো কিন্তু দেওয়া থাকবে, কোশ্চেন আনসার, সিলেবাস এগুলো। আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। তো চলো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।